স্কিমা স্কিমা বলতে কি বোঝেন? অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের পার্থক্যটা ঠিক এই জায়গায়। আমাকে স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এই বিষয়টা খুব ভালোভাবে না জানলে কিন্তু এই সূক্ষ্ম পার্থক্যটা আমি ধরতে পারবো না। অ্যাসিমিলেশনে আমার স্কিমাটা থাকছে, আমি রিয়েলিটিটাকে কি করছি সেই পুরনো ধারণার সাথে ফিট করানোর চেষ্টা করছি। আর অ্যাকোমোডেশনে কি হচ্ছে, আমার ধারণাটাই পাল্টে যাচ্ছে। ধরুন একটা গ্লাসে জল আছে, পাশে একটা লম্বা গ্লাস রাখা হলো, দুটোরই পরিমাণ ক্যাপাসিটি কিন্তু 1 লিটার। এখন এই গ্লাসের জলটা আমি এই গ্লাসে ট্রান্সফার করব, তাহলে সে লম্বাতে আকার ধারণ করলো জলটা, কিন্তু ক্যাপাসিটি কিন্তু সেই জলের 1 লিটারই থাকলো। কিন্তু আমি যদি শিশুটিকে জিজ্ঞাসা করি, বলো তো কোন গ্লাসটায় বেশি জল আছে, সে কিন্তু বলবে এই লম্বা গ্লাসটায়। নমস্কার বন্ধুরা, আপনাদের প্রত্যেককে স্বাগত চ্যানেলে। আজ একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। শুধু আলোচনা নয়, তার কনসেপ্টটা বুঝবো, এবং এটা এতটাই গুরুত্বপূর্ণ যে টেটে কিন্তু প্রায় প্রতি বছরই এই ভদ্রলোকের তত্ত্ব থেকে কিন্তু প্রশ্ন আসে, এবং কি কি টার্মগুলো গুরুত্বপূর্ণ সেগুলোও জানবো। আর যখন পুরোটা আমাদের কমপ্লিট হয়ে যাবে কনসেপ্টটা, তখন সেখান থেকে যতগুলো এমসিকিউ হতে পারে খুব গুরুত্বপূর্ণ এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে, সেইগুলোও কিন্তু আমরা জেনে নেব। তাহলে চলুন জেনে নিই জি পিয়াজের যে তত্ত্বটা সেটা অ্যাকচুয়ালি কি। সেটা জানলে পরে কিন্তু আমাদের নিজেদের ক্লাস করতেও অনেক বেশি সুবিধা হবে। এখানে একটা ছবি আঁকা রয়েছে, দুটো প্লেট রয়েছে। প্রথম প্লেটে দেখা যাচ্ছে যে 5টা লাড্ডু একসাথে রাখা রয়েছে, আর দ্বিতীয় প্লেটে দেখা যাচ্ছে যে 5টা লাড্ডু ছড়িয়ে রাখা রয়েছে, আলাদা আলাদা করে রাখা রয়েছে। এখন একটা ছোট বাচ্চাকে আপনি জিজ্ঞাসা করলেন, একদমই ছোট, যে বলো তো যে দুটোর মধ্যে কোনটাতে বেশি লাড্ডু আছে। সে কিন্তু যে যোগ বিয়োগ গুণ ভাগের যার কোনো ধারণা নেই, সেই বাচ্চাটি প্রথমেই কিন্তু বলবে যেটা ছড়িয়ে আছে সেই প্লেটটিতে বেশি লাড্ডু রয়েছে। তাহলে চোখে দেখে তার কি মনে হচ্ছে, সে কিন্তু সেই অনুযায়ী উত্তরটা দেবে। আর যে সময় গিয়ে সে চিনতে পারবে যে না, দুটো লাড্ডু গুণে 5টাই হচ্ছে এবং দুটো প্লেটেই সম পরিমাণ লাড্ডু রয়েছে, সেই স্তরে পৌঁছনোর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটাই কিন্তু বলেছিলেন জি পিয়াজে। আজকে সেটাই আমরা শুরু করব, সেটাই আপনাদের সহজ করে বোঝানোর একটু চেষ্টা করব। শিশুরা না একটা অদ্ভুত জগতে থাকে। তারা যা কিছু দেখে, যা কিছু শোনে, সব কিছুই তারা নিজের মতো করে কিন্তু তারা নিজেদের একটা জগৎ তৈরি করে দেয়। আর তাদের তৈরি করা সেই কাল্পনিক জগৎটাই তাদের মধ্যে একটা নতুন জ্ঞানের সঞ্চার করে। তারা নিজেরাই নিজেদের সেই জ্ঞানটা তৈরি করে। আর এখানেই জি পিয়াজে বলছেন একটা স্পেশাল টার্ম, তাকে বলা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। কনস্ট্রাকটিভিজম অর্থাৎ শিশুরা যে নিজেরাই নিজেদের জ্ঞানটা তৈরি করছে, সেই বিষয়টাকেই বলা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। তাহলে আমি কি বললাম, জ্ঞান তৈরি হচ্ছে, একটা শিশুর মধ্যে একটা জ্ঞান তৈরি হচ্ছে, সে যা দেখছে সেখান থেকে তার একটা জ্ঞান তৈরি হচ্ছে, ওই জ্ঞানটাকেই বলা হচ্ছে কনস্ট্রাকটিভিজম। আর সে দেখার পর তার মাথায় একটা ধারণা তৈরি হচ্ছে, একটা ধারণা তৈরি হচ্ছে, একটা কনসেপ্ট তৈরি হচ্ছে। সেই কনসেপ্টটার কিন্তু একটা স্পেশাল নাম দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে স্কিমা। একটা এক্সাম্পল দিই, সে একটা 4 পায়ে একটা চতুষ্পদ প্রাণী, একটা জন্তু দেখতে পেল, তাকে বলা হলো এটা একটা কুকুর। সে চিনে রাখলো, অর্থাৎ তার মধ্যে একটা জ্ঞান, একটা ধারণা তৈরি হলো যে এই 4 পেয়ে জন্তুটাকে বলা হয় কুকুর। তাহলে তার মধ্যে যে ধারণাটা তৈরি হলো যে সে একটা কুকুরকে চিনলো, এই কুকুরকে চেনার যে প্রথম ধারণা তৈরি হলো, এটাকেই বলা হচ্ছে স্কিমা। এরপর কি হলো, ধরুন প্রথম দিন সে কুকুরটাকে দেখলো, পরের দিন সে আরো একটা 4 পেয়ে জন্তু দেখলো, সেটা কিন্তু আদত বিড়াল, সে কিন্তু জানে না ওটা বিড়াল, কিন্তু যেহেতু 4 পেয়ে জন্তু সে দেখে এসেছে এবং সে সেটা জানে যে সেটাকে কুকুর বলে, সে কিন্তু সেই বিড়ালকেও কুকুর বলে ফেললো। তাহলে এই বেড়ালকে কুকুর বলে ফেলা, অর্থাৎ এই যে একটা বেড়াল যে দেখলো সে, সেই বেড়ালকে যখন সে কুকুর বলে ফেলছে, কারণ দুটোরই 4টে পা রয়েছে, এই বিষয়টাই হচ্ছে অ্যাসিমিলেশন।
অর্থাৎ সে নতুন জিনিসকে, নতুন যে জিনিসটা দেখছে সেটাকে সে পুরনো জিনিসের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। অর্থাৎ তার পুরনো যে ধারণাটা মাথার মধ্যে সেট হয়েছিল সে সেটাকে মিলিয়ে দিচ্ছে। অর্থাৎ এই স্টেপটাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। মানে নতুন ধারণাটাকে, অর্থাৎ নতুন যে জিনিসটা, নতুন যে তার জ্ঞানটা হচ্ছে সেটাকে পুরনো ধারণার মধ্যেই বসিয়ে দিচ্ছে, ফিট করিয়ে দিচ্ছে। সেই বিষয়টাকে বলা হচ্ছে অ্যাসিমিলেশন। এখন কি হলো, তৃতীয় দিন ধরুন তার মা বা তার দাদা কেউ একজন তাকে বুঝিয়ে দিল যে না, কুকুর আলাদা জিনিস, কুকুর আলাদা জন্তু, বিড়াল আলাদা জন্তু, দুটো সম্পূর্ণ আলাদা অ্যানিম্যাল, দুটো সম্পূর্ণ আলাদা পশু। তখন কিন্তু সে বুঝতে পারলো যে না, এই দুটো বিষয় সম্পূর্ণ আলাদা, অর্থাৎ কুকুর আলাদা, বিড়াল আলাদা। সে বুঝতে পারলো। তার এই যে একটা ধারণা তৈরি হলো, এটাকে বলা হচ্ছে অ্যাকোমোডেশন। তাহলে স্কিমা থেকে অ্যাসিমিলেশন, অ্যাসিমিলেশন থেকে অ্যাকোমোডেশন। তার একটা ধারণা কিন্তু তৈরি হয়ে গেছে, কুকুর আলাদা প্রাণী, বিড়াল আলাদা প্রাণী। এইবার কিন্তু তার ধারণাটা আরো বেশি পরিণত হয়েছে। সে কিন্তু এখন মোটামুটিভাবে লজিক্যালি বুঝতে পারছে যে কুকুর আর বেড়াল কিন্তু সম্পূর্ণ আলাদা প্রাণী, দুটো কিন্তু এক নয়। তাহলে এই যে দুটোর মধ্যে একটা ভারসাম্য, দুটো ধারণার মধ্যে একটা ভারসাম্য যখন তার মস্তিষ্কে চলে এলো, যখন সে ধরতে পারছে বিষয়টা, তখন তাকে বলা হচ্ছে ইকুইলিব্রেশন। ইকুইলিব্রেশন। তাহলে আমরা প্রথমে কনস্ট্রাকটিভিজম জানলাম, তার একটা জ্ঞান তৈরি হলো। তারপর প্রথমে যে ধারণাটা তৈরি হলো সেটাকে বলা হচ্ছে স্কিমা। তারপর তৈরি হলো অ্যাসিমিলেশন, তারপর তৈরি হলো অ্যাকোমোডেশন, একদম শেষে ইকুইলিব্রেশন। তাহলে আশা করি এই অবধি কনসেপ্টটা ক্লিয়ার হলো। এখন একটি শিশু ছোট থেকে বড় হচ্ছে আস্তে 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 আস্তে। তার বড় হওয়ার সাথে সাথে তার বোঝার ক্ষমতাটাও কিন্তু আস্তে আস্তে পরিণত হচ্ছে। সেটাকে জি পিয়াজে কিন্তু কয়েকটা স্তরে ভাগ করেছেন। আর এই স্তরগুলো যদি আমরা বুঝে ফেলতে পারি, তাহলে কিন্তু বাচ্চাদের একদম মনের গভীরে আমরা ঢুকে যেতে পারবো, এবং কোন বাচ্চা কোন স্তরে রয়েছে সেটাও কিন্তু আমরা সহজে ধরে ফেলতে পারবো। আর যদি দেখি কোনো বাচ্চা সেই স্তরে নেই, তাহলে কিন্তু সেই বাচ্চাকে আমরা স্পেশালি রেমেডিয়াল টিচিং দিতে পারবো। তাহলে এই পেঁয়াজের এই চারটে স্তর কিন্তু খুব বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র পরীক্ষায় নাম্বার পাওয়ার জন্য নয়, আমাদের ক্লাসরুম সিচুয়েশনে বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে কিন্তু খুব বেশি সাহায্যকারী এই তত্ত্বগুলো। 0 থেকে 2 বছর বয়সটা ভাবুন, 0 থেকে 2 বছর বয়স, একদম জন্মানোর সময় থেকে 2 বছর বয়স পর্যন্ত এই সময়টায় একটা ছোট্ট শিশুর কিন্তু সেরকম সে অর্থে কোনো ধারণাই তৈরি হয় না। সে যেটা দেখছে, ধরুন তাকে আপনি একটা খেলনা দিলেন খেলার জন্য, একটা বল দিলেন, সেই বলটা তার সামনে থেকে আপনি সরিয়ে কোথাও একটা লুকিয়ে নিলেন, সে কিন্তু আর দেখতে পাচ্ছে না। তাহলে তার কি মনে হবে যে বলটা নেই? একদমই না। সে কিন্তু জানে বলটা আছে, সে কিন্তু খুঁজতেও যাবে না। অর্থাৎ এই স্টেজে কিন্তু শিশুর মনের মধ্যে একটা বিষয়ই তৈরি হয়, একটা বিষয়ই জন্মগতভাবে থাকে, যে কোনো বস্তু তার সামনে না থাকলেও সেটা কিন্তু রয়েছে। সেই বস্তুটা তার সামনে থেকে যদি সরিয়ে নেওয়া হয়ও, সেটা কিন্তু রয়েছে। এই ধারণাটা কিন্তু তার মধ্যে জন্মগতভাবেই থেকে যায়। আর এই সময় কি করে, বাচ্চারা শুধু দেখবে, ধরবে, কোনো জিনিস মুখে দেবে। এই স্টেজটা হচ্ছে 0 থেকে 2 ইয়ার। আর এই স্টেজটার একটা স্পেশাল নাম তিনি দিয়েছিলেন, সেন্সরি মোটর স্টেজ। সেন্সারি মোটর স্টেজ। দেখুন নামটার মধ্যেই কিন্তু লুকিয়ে রয়েছে এই সময় শিশু কি করে। সেন্সারি অর্থাৎ আমাদের যে ইন্দ্রিয়গুলো রয়েছে, ইন্দ্রিয় অর্থাৎ দেখা, শোনা, বলা, অনুভব করা, এই বিষয়গুলো। আর মোটর মানে হচ্ছে মুভমেন্ট, মানে নড়াচড়া করা। অর্থাৎ একটা শিশুর মধ্যে তখন কিন্তু চিন্তা ভাবনা কম, শুধু সেই ইন্দ্রিয়গুলোকে কাজে লাগাচ্ছে এবং শুধু নড়াচড়া করছে। সে দেখছে, শুনছে, কোনো কিছু ধরছে,
এটাই কিন্তু 0 থেকে 2 বছর বয়সে তার কাজ। এই সময় সে কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই করছে না। তাই এই স্টেজটার নাম দেওয়া হয়েছে সেন্সারি মোটর স্টেজ। আশা করি এই নামটা মনে রাখলে কিন্তু আপনারা বয়সটা এবং সেই সময় সে কি কাজ করছে সেটাও কিন্তু সহজে মনে করতে পারবেন। এরপর যেই তার 2 বছর ক্রস করলো, অর্থাৎ 2 থেকে 7 বছর বয়স, এই সময়কালটায় কিন্তু সে কল্পনা করতে পারছে, কিন্তু যুক্তিটা ঠিকমতো সাজাতে পারছে না। আমি শুরু করেছিলাম একটা ছবি দেখিয়ে আপনাদের, যে একটা প্লেটের মধ্যে 5টা লজেন্স একসাথে রাখা আছে, আবার আরেকটা প্লেটে সেই 5টা লজেন্সই ছড়িয়ে রাখা আছে। একটি শিশুকে প্রশ্ন করা হলো যে বলো তো কোন প্লেটের মধ্যে বেশি লজেন্স আছে। ও কিন্তু যেই প্লেটে ছড়িয়ে লজেন্সগুলো রাখা আছে সেইগুলোকেই বলল সে স্যার ওই প্লেটে বেশি লজেন্স রাখা আছে। তাহলে সে কিন্তু যুক্তি দিয়ে ভাবছে না, সে দেখে ভাবছে। সামনে যেটা দেখছে বেশি বেশি মনে হচ্ছে, সে সেটাকেই বলছে বেশি। আর ঠিক 2 থেকে 7 বছর বয়সেই কিন্তু এই ঘটনাটা ঘটে। এই স্টেজটার নাম দেওয়া হয়েছে প্রি অপারেশনাল স্টেজ। প্রি অপারেশনাল স্টেজ। তাহলে আসুন দেখি তো এই প্রি অপারেশনাল স্টেজ এই স্তরটার কেন নাম দেওয়া হয়েছে। এখানে দেখুন, প্রি অপারেশন, প্রি কথার অর্থ হলো আগে, আর অপারেশন মানে কোনো একটা কাজ করা, যুক্তি দিয়ে কোনো কাজ করা, লজিক দিয়ে, অর্থাৎ লজিক দিয়ে কাজ করার ঠিক আগের মুহূর্ত। এই সময়টায় সে কিন্তু ভাবতে পারছে, কল্পনা করতে পারছে, কিন্তু লজিক দিতে পারছে না। ঠিক যেটা বললাম, 5টা লজেন্সই রয়েছে কিন্তু সে গুনতে পারছে না, জানে না সে যে দুটোর কোয়ান্টিটি একই। ধরুন একটা গ্লাসে জল আছে, পাশে একটা লম্বা গ্লাস রাখা হলো, দুটোরই পরিমাণ ক্যাপাসিটি কিন্তু 1 লিটার। এখন এই গ্লাসের জলটা আমি এই গ্লাসে ট্রান্সফার করব, তাহলে সে লম্বাতে আকার ধারণ করলো জলটা, কিন্তু ক্যাপাসিটি কিন্তু সেই জলের 1 লিটারই থাকলো। কিন্তু আমি যদি শিশুটিকে জিজ্ঞাসা করি বলো তো কোন গ্লাসটায় বেশি জল আছে, সে কিন্তু বলবে এই লম্বা গ্লাসটায়। তাহলে ঠিক এই প্রি অপারেশনাল, অর্থাৎ লজিক দিয়ে চিন্তা ভাবনা করতে সে পারছে না এই স্তরে, ঠিক তার আগের মুহূর্ত এটা। সেই জন্য 2 থেকে 7 বছর বয়সের যে সময়কালটা, সেটাকে বলা হচ্ছে প্রি অপারেশনাল স্টেজ। আর ঠিক এই যে বোঝা, লজিক দিয়ে না বোঝার বিষয়টার একটা বিশেষ টার্ম কিন্তু আপনারা পড়তে গিয়ে পাবেন, যাকে বলা হচ্ছে কনজারভেশন। ঠিক এই জায়গায় আমরা একটা টার্ম পাবো, কনজারভেশন। অর্থাৎ এই সময়টা কিন্তু তার কনজারভেশনটা থাকছে না। কি কনজারভেশন? কনজারভেশনটা হচ্ছে জিনিসের পরিমাণ একই থাকে, যদি তার আকার বা প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়। এখানে যেমন তার আকারটা চেঞ্জ হয়ে গেল, লজেন্সের ক্ষেত্রে তার প্যাটার্নটা চেঞ্জ হয়ে গেল, একসাথে রাখা ছিল ছড়িয়ে গেল। তাহলে ছড়িয়ে গেলেও, আকারটা চেঞ্জ হয়ে গেলেও যদি তার পরিমাণটা একই থাকে, সেই বিষয়টাকে, সেই কনসেপ্টটাকেই বলা হচ্ছে কনজারভেশন। আর এই কনজারভেশন বিষয়টাই কিন্তু প্রি অপারেশন স্টেজে শিশুদের মধ্যে থাকে না। এবার শিশু একটু বড় হচ্ছে, অর্থাৎ 7 বছর ক্রস করে গেল। 7 থেকে 11 বছর বয়সের মধ্যে এই স্তরটাতে শিশু কিন্তু গুনতে পারছে, বুঝতে পারছে, সে লজিক তার মধ্যে চলে এসেছে। এবার তার মধ্যে এবার কনজারভেশন চলে এসেছে। এর আগে যেটা আমি কনজারভেশন নিয়ে আলোচনা করলাম, কনজারভেশন কিন্তু তার মধ্যে চলে এসেছে। তার থিঙ্কিংটা অনেক বেশি লজিক্যালি, অনেক বেশি যুক্তিগ্রাহ্য। এবার কিন্তু সেই প্লেট যদি দিয়ে দেওয়া হয়, 2টো প্লেট, তাহলে কিন্তু সে আর বোকা হবে না। সে ঠিক গুনতে পারবে যে 2টো প্লেটেই কিন্তু 5টা 5টা করে লজেন্স রয়েছে। যতই সেটা ছড়িয়ে দেওয়া থাক, যতই সেটা একসাথে করা থাক, 2টো পাত্রের মধ্যে জলের আকার যতই পরিবর্তন হয়ে যাক না কেন, সে কিন্তু এবার বুঝতে পারছে, তার মধ্যে একটা কংক্রিট ধারণা চলে এসেছে যে দুটোর পরিমাণ সমান। আর এই স্টেজটাই হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটা 7 থেকে 11 বছর বয়সী শিশুদের মধ্যে লক্ষ্য করা যায়। এরপর শিশু কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, তার 11+ বয়স হয়ে গেছে।
আর এই সময় কিন্তু সে অ্যাবস্ট্রাক্ট চিন্তাভাবনা করতে পারছে, হাইপোথেটিক্যাল চিন্তাভাবনা, হাইপোথিসিসটা তার মধ্যে ঢুকছে আস্তে আস্তে, যে যদি পৃথিবীর মধ্যে অক্সিজেন না থাকতো তাহলে কি হতো, যদি গাছপালা না থাকতো কি হতো, যদি জল না থাকতো কি হতো। এমন অবাস্তব চিন্তাটাকে বাস্তবে কল্পনা করে সে কিন্তু ভাবছে, সে লজিক্যালি সেগুলোকে কাউন্টার করার চেষ্টা করছে। আর এই সময়টাকেই বলা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, যে সময় অ্যাবস্ট্রাক্ট চিন্তাভাবনা করতে পারবে, হাইপোথেসিস কিন্তু সে করতে পারবে এই সময়টাতে। তাহলে এই চারটে স্তর আমরা যদি খুব ভালোভাবে বুঝতে পারি, শিশুদের দেখলেই বুঝে নিতে পারি যে কোন স্তরে রয়েছে, বা দেখা গেল এমন শিশু এমন বয়সে পৌঁছে গেছে অথচ সে কাঙ্ক্ষিত স্তরে কিন্তু পৌঁছতে পারেনি, তাকে আমাদেরকে টেনে তুলতে হবে। আর এই জন্যই পেঁয়াজে স্পেশালি শিক্ষকদের কিন্তু বলেছেন যে তারা গাইড, শিশুকে সঠিক পথে পরিচালনা করার, তাকে সাহায্য করার জন্য একজন অভিভাবক, একজন পথপ্রদর্শক হচ্ছেন শিক্ষক। এটা কিন্তু পেঁয়াজে বলে গেছেন আমাদের। আর ঠিক সেই কথা অনুযায়ী কিন্তু আমরা যদি এই সমস্ত তত্ত্বটা ক্লাসরুমে প্রয়োগ করি, তাহলে কিন্তু আমাদের ক্লাসরুম ম্যানেজ করা তো সমস্যাই হবে। আর এবার আসি পেঁয়াজের এই সমস্ত তত্ত্ব থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউ দিয়ে, অর্থাৎ টেটে খুব ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আসতে পারে বা এসেছে সেগুলো কীরকম চলুন দেখে নিই। এমসিকিউগুলো আপনাদের স্ক্রিনে দেখাবো, আপনারা সঠিক উত্তরটা দেবেন এবং তার উত্তরটা আমি ঠিক তারপরে দিয়ে দিচ্ছি। প্রথম এমসিকিউ আপনাদের স্ক্রিনে, পেঁয়াজের মতে শেখা কিভাবে ঘটে? নাম্বার এ টিচার এক্সপ্লেনেশন, নাম্বার বি প্যাসিভ লিসনিং, নাম্বার সি অ্যাক্টিভ ইন্টারাকশন, নাম্বার ডি মেমোরাইজেশন। আপনাদের জন্য 5 সেকেন্ড। অবশ্যই নাম্বার সি অ্যাক্টিভ ইন্টারাকশন, অর্থাৎ শিশুরা নিজেদের অভিজ্ঞতা থেকে জ্ঞানটা অর্জন করে। এটা আমরা পেঁয়াজের তত্ত্ব থেকেই কিন্তু জানতে পারলাম। তারা অনেক বেশি অ্যাক্টিভ ওয়েতে কিন্তু কোনো কিছু শেখে। নাম্বার 2 স্কিমা। স্কিমা বলতে কি বোঝেন? নাম্বার এ শেখার পদ্ধতি, নাম্বার বি মানসিক কাঠামো, নাম্বার সি বুদ্ধির মাত্রা, নাম্বার ডি স্মৃতি। সঠিক উত্তর কি? অবশ্যই সঠিক উত্তর হলো নাম্বার বি মানসিক কাঠামো। স্কিমা বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, খুব ভালোভাবে একটু বুঝুন ব্যাপারটা, যে একটা মেন্টাল ফ্রেমওয়ার্ক। শিশুরা যখন একদম ছোট্টবেলায় নতুন কিছু দেখে, তখন তার মাথার মধ্যে ছোট ছোট ধরুন ফাইলের মতো, আমরা যেমন ফাইলে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো রেখে দিই, পরবর্তীতে সেগুলো ব্যবহার করি, ঠিক সেরকম আমাদের মাথার মধ্যেও, শিশুদের মাথার মধ্যেও সেই ছোট 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 ফাইল রয়েছে। সেই ফাইলের মধ্যে সে যা দেখে, তার যে ধারণা তৈরি হয়, সেগুলো কিন্তু সে স্টোর করে রেখে দেয়। ধরুন সে একটা গাড়ি দেখতে পেল, সে গাড়ির একটা 4টে চাকা আছে, গাড়ির চারটে জানলা রয়েছে, দুটো লুকিং গ্লাস রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছে, সে সেগুলো ফাইলের মধ্যে স্টোর করে রাখছে। আবার ধরুন সে আম খেয়েছে, জাম খেয়েছে, কলা খেয়েছে, এই সব কটা ফল মিষ্টি, তাহলে তার মধ্যে একটা ধারণা তৈরি হলো যে ফল মাত্রই মিষ্টি। তাহলে এই যে ধারণাটা সে যে ফাইলের মধ্যে স্টোর করে রাখছে, তার মনের মধ্যে যে কাঠামোটা তৈরি করে রাখছে, যে ফ্রেমওয়ার্কটা তৈরি করে রাখছে, সেটাই হচ্ছে স্কিমা। এই স্কিমা পরবর্তীতে পাল্টায়, সেটাও আলোচনা করেছি একদম শুরুতেই। যখন ধরুন সে একটা উচ্ছে খাচ্ছে বা একটা টক ফল খাচ্ছে, তখন কিন্তু তার আগের যে ধারণাটা, অর্থাৎ সে আগের ফাইলে যে তথ্যটাকে স্টোর করে রেখেছিল, সেটা যখন সে চেঞ্জ করছে, যে না সব ফল তো বাবা মিষ্টি হয় না, কিছু কিছু ফল টকও হয়, তখন যে তার স্কিমাটা চেঞ্জ করছে, সেই প্রক্রিয়াটাকে অ্যাসিমিলেশন বলে। তাহলে সেটা আলোচনা করেছি। তাহলে স্কিমা বিষয়টা আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। এবার 3 নম্বর প্রশ্ন, অ্যাসিমিলেশন কি? নাম্বার এ নতুন ধারণা তৈরি, নাম্বার বি পুরনো ধারণা বদলানো, নাম্বার সি নতুন জিনিসকে পুরনো ধারণায় বসানো, নাম্বার ডি ভুল ধারণা। কোনটা? খুব ইন্টারেস্টিং এবং এই বিষয়গুলো জানাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই নাম্বার সি নতুন ধারণাকে পুরনো ধারণায় বসানো, অর্থাৎ আগের স্কিমাটাকে চেঞ্জ করা। এই যে বললাম সব ফল মিষ্টি, সেখান থেকে সব ফল মিষ্টি নয়, সে যখন থেকে শিখছে, সেই যে ধারণাটা তার পাল্টালো, সেটাকেই বলা হচ্ছে অ্যাসিমিলেশন। পরের প্রশ্ন 4 নম্বর,
অ্যাকোমোডেশন কি? নাম্বার এ পুরনো ধারণা রাখা, নাম্বার বি নতুন ধারণা যোগ করা, নাম্বার সি ধারণা পরিবর্তন করা, নাম্বার ডি কোনো কিছুই না করা। সঠিক অপশন বা সঠিক উত্তর কোনটা? অবশ্যই নাম্বার সি ধারণা পরিবর্তন করা। এখানে একটু আপনাদের কনফিউশন, অনেকেরই কনফিউশন হয় যে অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের মধ্যে একটু কনফিউশন হতে পারে, কারণ অ্যাসিমিলেশন কি, যে স্কিমাটা পরিবর্তন হয়ে নতুন তার ধারণাটা যেটা হচ্ছে সেটার মাধ্যমে তার যে পুরনো ধারণাটা পরিবর্তন হলো সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন। আর এক্ষেত্রেও অ্যাকোমোডেশনেও কিন্তু তার ধারণার পরিবর্তন হচ্ছে। তাহলে এখানে সূক্ষ্ম পার্থক্য একটা কি রয়েছে? শিশু জেনেছে যে 4 পেয়ে প্রাণী মানে হচ্ছে গরু, এটা সে জানে, এটা তার ফাইলে স্টোর করে রেখেছে, তাহলে এটা একটা স্কিমা যে 4 পেয়ে প্রাণী মানে হচ্ছে গরু বা কাউ। এখন সে একটা কুকুর দেখতে পেল, তাহলে সে তার পূর্ব ধারণাবশত তার মাথায় যে যে স্টোরেজে যে ধারণাটা ফিট হয়ে আছে, সে কিন্তু সেই অনুযায়ী পরের যে দৃশ্যটা দেখতে পেলো সেটাকেই ম্যাচ করানোর চেষ্টা করছে। তাহলে এবার সে একটা কুকুর দেখতে পেলো, ডগ দেখতে পেলো, কিন্তু সে তো জানে না সেটা ডগ। সে কি জানে? সে 4 পেয়ে প্রাণী জানে। তাহলে এটাকেও সে কিন্তু কুকুর বলে মানানোর চেষ্টা করছে, অর্থাৎ সে পুরনো ধারণার মধ্যে কিন্তু নতুন ধারণাটাকে ফিট করার চেষ্টা করছে। এটাই হচ্ছে অ্যাসিমিলেশন। এটাকেই বলা হচ্ছে অ্যাসিমিলেশন, অর্থাৎ স্কিমাটা থাকছে, অ্যাসিমিলেশনে সে চেঞ্জ করছে নিজের ধারণাটাকে। ধারণাটা কিন্তু পুরোপুরি পাল্টাচ্ছে না, সে কিন্তু কখনোই বলছে না যে ওটাই কুকুর। সে কুকুর তখনও কিন্তু চেনেনি। সে কুকুর কখন চিনছে? যখন অ্যাকোমোডেশন হচ্ছে। অর্থাৎ অ্যাসিমিলেশন আর অ্যাকোমোডেশনের পার্থক্যটা ঠিক এই জায়গায়। আমাকে স্কিমা, অ্যাসিমিলেশন, অ্যাকোমোডেশন এই বিষয়টা খুব ভালোভাবে না জানলে কিন্তু এই সূক্ষ্ম পার্থক্যটা আমি ধরতে পারবো না। অ্যাসিমিলেশনে আমার স্কিমাটা থাকছে, আমি রিয়ালিটিটাকে কি করছি, সেই পুরনো ধারণার সাথে ফিট করানোর চেষ্টা করছি। আর অ্যাকোমোডেশনে কি হচ্ছে, আমার ধারণাটাই পাল্টে যাচ্ছে, অর্থাৎ যেটা রিয়ালিটি, যেটা কুকুর, এটা অন্য কোনো চতুষ্পদ প্রাণী নয়, এটা গরু নয়, এটা কুকুর। আমার আগের ধারণাটা সম্পূর্ণ পাল্টে গেল, নতুন ধারণা তৈরি হলো, সম্পূর্ণ নতুন ধারণা তৈরি হলো। রিয়ালিটি যেটা, সেটা অনুযায়ী আমি আমার নিজের চিন্তা ভাবনাটাকে পাল্টে ফেললাম, নিজের আগের যে স্কিমাটাকে চেঞ্জ করে ফেললাম। সেটাই হচ্ছে অ্যাকোমোডেশন। আর অ্যাসিমিলেশনে কিন্তু আমার স্কিমাটা চেঞ্জ হচ্ছে না, আমি স্কিমা অনুযায়ী নিজের ফ্রেমওয়ার্কটাকে, নিজের মেন্টাল ফ্রেমওয়ার্কটাকে, নিজের মানসিক কাঠামোটাকে, নিজের চিন্তাভাবনাটাকে কিছুটা অ্যাডজাস্ট করছি। সেটাই হচ্ছে অ্যাসিমিলেশন। আর অ্যাকোমোডেশনে নতুন ধারণা তৈরি হচ্ছে। পরের প্রশ্ন, কনজারভেশন ধারণা কোন স্তরে আসে না? 4টের মধ্যে কোনটা? এ সেন্সারি মোটর, বি প্রি অপারেশনাল, সি কংক্রিট অপারেশনাল, ডি ফর্মাল অপারেশনাল। সঠিক উত্তর কোনটা হবে? অবশ্যই নাম্বার সি, প্রি অপারেশনাল স্টেজে এই কনজারভেশন তত্ত্বটা কিন্তু, বিষয়টা কিন্তু আসে না। পরের প্রশ্ন নাম্বার 6, প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কি? প্রি অপারেশনাল স্টেজের বৈশিষ্ট্য কি? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, নাম্বার বি লজিক্যাল থিঙ্কিং, নাম্বার সি ইগোসেন্ট্রিজম, নাম্বার ডি সায়েন্টিফিক রিজনিং। কোনটা হবে সঠিক উত্তর? অবশ্যই নাম্বার সি ইগোসেন্ট্রিজম। অর্থাৎ এই স্টেজে না বাচ্চারা ঠিক যেটা সে নিজে দেখে সেটাই বিশ্বাস করে, অন্য কারো কথা কোনো যুক্তিতে সে কিন্তু কর্ণপাত করে না, তার কোনো রকমভাবে ভ্রুক্ষেপ নেই, সে নিজে যেটা দেখছে সেটাই তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। তবে এটাকে কিন্তু সেলফিশনেস বা এই ধরনের বিষয়ের সাথে গুলিয়ে ফেললে চলবে না, এটা একটা নর্মাল ডেভেলপমেন্টাল স্টেজ। এটা কিন্তু সে ইচ্ছে করে করছে না, কারণ তার কল্পনা করার যে শক্তিটা, যে পরিণত মস্তিষ্কটা, সেটা কিন্তু তখনও তৈরি হয়নি। এটা একটা নর্মাল ডেভেলপমেন্টাল স্টেজ। সেই জন্য ইগোসেন্ট্রিজম, অর্থাৎ নিজে সে যেটা দেখছে সেটাকেই বিশ্বাস করছে, এটা প্রি অপারেশনাল স্টেজেই কিন্তু হয়ে থাকে। নাম্বার 7, অবজেক্ট পার্মানেন্স কোন স্তরে শেখা হয়? এ সেন্সারি মোটর,
বি প্রি অপারেশনাল, সি কংক্রিট, ডি ফর্মাল। কোনটা হবে সঠিক উত্তর? অবজেক্ট পার্মানেন্স এটা সেন্সারি মোটর স্টেজের, অর্থাৎ 0 থেকে 2 বছর বয়সী শিশুরা যখন খেলা করছে, ধরুন আপনার সাথে খেলা করছে, আপনি চট করে একটা তার বল বা খেলনাটা লুকিয়ে ফেললেন, সে কিন্তু খুঁজবে না যে বলটা কোথায় গেল, সে জানে যে পার্মানেন্টলি সেই বলটা আছে। তার মনের মধ্যে সেই না দেখার পর যে কষ্টটা সেটা কিন্তু সে দেখবে না, সে জানে যে সেটা আছে, কিন্তু পরবর্তী স্টেজে কিন্তু সে খুঁজবে। অর্থাৎ তার মনের মধ্যে এই চিন্তাটা সেই সময় তৈরি হয়ে গেছে যে অবজেক্টটা বা যে বস্তুটা, যে খেলনাটা নিয়ে সে খেলছে, সেটা পার্মানেন্টলি রয়েছে, সেটা যতই আপনি লুকিয়ে দিন, যতই তার চোখের আড়াল করুন না কেন। তাহলে এই পার্টিকুলার বিষয়টা কিন্তু দেখা যায় একদম শুরু, অর্থাৎ 0 থেকে 2, মানে সেন্সারি মোটর স্টেজে। নাম্বার 8, পেঁয়াজের মতে ডেভেলপমেন্ট এবং লার্নিংয়ের মধ্যে সম্পর্ক কি? মানে কোনটা আগে, লার্নিং আগে নাকি ডেভেলপমেন্ট আগে, দুটো একসাথে নাকি কোনো সম্পর্ক নেই, কোনটা? অবশ্যই এখানে নাম্বার বি, অর্থাৎ ডেভেলপমেন্ট আগে, লার্নিং তো তারপরে, আগে ডেভেলপমেন্ট হবে তারপর লার্নিং হবে। নাম্বার 9, ফর্মাল অপারেশন স্টেজে বৈশিষ্ট্য কি? শুধুমাত্র দেখা, ভুল যুক্তি, নাকি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং? আর নাম্বার ডি, শুধু খেলা। কোনটা সঠিক উত্তর? অবশ্যই নাম্বার সি। এই সময় অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, হাইপোথিসিস, এগুলো কিন্তু ফর্মাল অপারেশনাল স্টেজে কিন্তু অনেকটাই সে করতে পারে। নাম্বার 10, খুব গুরুত্বপূর্ণ, পেঁয়াজের মতে শিক্ষক কি? একজন কন্ট্রোলার, একজন নলেজ গিভার, নাকি একজন গাইড, নাকি একজন এক্সামিনার? কোনটা? অবশ্যই নাম্বার সি, তিনি একজন গাইড বা তিনি একজন পথপ্রদর্শক। অবশ্যই আমরা এই পথপ্রদর্শক হয়েই যাতে চলতে পারি, সেই জন্যই কিন্তু আমাদের এই প্রচেষ্টা। আর বন্ধুরা, ঠিক এখানেই কিন্তু আজকের এই কনসেপ্টটা কমপ্লিট হচ্ছে, এবং আগামীতে এই ধরনের প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু আসছি আপনাদের সামনে, যাতে কোনো রকম কারো কোনো ডাউট না থাকে, কোনো টার্ম নিয়ে কোনো সমস্যা না থাকে বা কোনো কনফিউশন না থাকে। আর সেগুলো দেখতে অবশ্যই পাশে থাকুন আর দেখতে থাকুন আমাদের চ্যানেল। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ।